সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ৩১। আকশা যেন বুঝতে পারেনি মেজবার কথা, হতবুদ্ধের ন্যায় তাকিয়ে থেকে প্রশ্ন করল, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। মেজবা কেমন অদ্ভুতভাবে যেন হাসে ওর কথা শুনে। আকশার কপালে ডান হাতের তর্জনী আঙুল দ্বারা একটা ধীর স্থির টোকা মেরে সেই হাসিটা ধরে রেখে বলে, বোকা মেয়ে, মস্তিষ্ক এখনো পরিপক্ক হয়নি তোমার। আপনি কি ওই কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলেছেন? আকশা নিজে প্রশ্ন করে নিজেই চমকে ওঠে। এতক্ষণে ওর মস্তিষ্ক মেজবার অদ্ভুত কথাটার অর্থ উপলব্ধি করতে পেরেছে। কেন পেরেছে তা জানে না, বরং উপলব্ধি করতে না পারলেই বোধহয় ভালো হতো। বুকের বাঁ পাশ বরাবর কেমন যেন খাবলা ধরা খামচি অনুভব করলো। মেজবার ঠোঁটের কোণে তখন সেই একই রকম চতুরতার হাসি। স্বাভাবিক লাগে না সেটা, মোটেও ভালো মানুষের হাসি নয়, খারাপ মানুষদের হাসি এমন হয়। আকশা ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগে মেজবা বলে, হোয়াই সো লেট টু আন্ডারস্ট্যান্ড সুইট হার্ট। সুইট হার্ট শব্দটা উপহাস্য করেই বলা হলো। আকশার গা রিরি করে উঠল। ঘরময় আধারে ঘৃণা ভরে মেজবার মুখের দিকে চাইল। দুজনের দূরত্ব তখন ক্ষণিকের, সামান্য কয়েক ইঞ্চির ফারাক। আকশা সরার প্রচেষ্টা করতেই মেজবা ওর কোমর চেপে টেনে কাছে নিয়ে আসলো। দূরত্ব আরও কমলো। আকশা দাঁতে দাঁত চেপে অগ্নিস্নাত দৃষ্টিতে তাকালো। মেজবা পরোয়া করল না, ভীষণ রকমের বেপরোয়াভাবে ঠোঁট আঁকড়ে হেসে বলল, এমন ঘৃণা ভরে তাকিয়ে লাভ নেই, বিপরীতে তুমি ঘৃণাও পাবে না। ঘৃণা তো দূর, তোমার জন্য আমার সামান্য করুণাও হবে না। আকশা আজ আর হতবাক হয় না, শুধু প্রতিক্রিয়াহীনভাবে তাকিয়ে থাকে। এক পর্যায়ে বলে ফেলে, এতটা ঘৃণা? তাহলে ছেড়ে দিলেই তো পারেন মেজবা। কি দরকার যাকে ঘৃণা করেন তাকে নিজের কাছে রাখার, নিজের আশেপাশে সারাক্ষণ সহ্য করার? কষ্ট তো আপনারই হবে। হুম, ভুল বুঝলে সুইট হার্ট, ঘৃণা নয়, আমার ঘৃণা পাওয়ার অধিকারও তোমার নেই। আকশা প্রশ্নসূচক দৃষ্টিতে চাই। মেজবা পুনরায় হাসে, আসলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আই এম ফিলিংলেস ফর ইউ। যার জন্য কোনো ফিলিংস থাকে না তাকে নিজের কাছে রাখতে একদমই কষ্ট হয় না। এ নিয়ে তোমার টেনশন করার প্রয়োজন নেই। আকশা তীব্র তেজের সাথে মেজবাকে সর্বশক্তি দ্বারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, আপনার রাখতে কষ্ট না হলেও আমার থাকতে কষ্ট হবে আপনার কাছে। ঘৃণা লাগছে আপনাকে, দূরে সরুন। দূরে সরাবে? কিভাবে? নিজেও বা সরবে কিভাবে? তোমার শাস্তি কি জানো? আকশা ভ্রু কুঁচকে তাকায়। মেজবা আরও কাছে টানে ওকে। আমার সাথে সারা জীবন কাটাতে হবে তোমার। আমার স্পর্শ পাবে, শারীরিক সকল চাহিদা পাবে, আমার ব্যাংক ব্যালেন্স পাবে, প্রপার্টিজ, পেনশন, এভরিথিং পাবে। শুধু পাবে না আমাকে, এটাই তোমার শাস্তি? তো কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? কি পাপ করেছি আমি? মেজবা ঠোঁট এগোয় আকশার কানের নিকটে, এরপর ফিসফিসিয়ে জবাব দেয়, তোমার আমাকে করা অসম্মানের, যে অসম্মানের জন্য আমার বন্ধুমহল ছাড়তে হয়েছে। যে বয়সে একটা ছেলের মাঠে ফুটবল খেলার কথা, সেই বয়সে তাকে মাঠে ট্রেনিং নিতে হয়েছে। যে বয়সে ট্যুর দেওয়ার কথা, সেই বয়সে মাইলের পর মাইল পথ দৌড়াতে হয়েছে। স্টিল এভরিথিং কুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। কিন্তু আমার মামনি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে আমায় ছাড়া কতগুলো বছর থাকতে হয়েছে। এমনকি বছরে একদিনও দেখতে পেত না আমাকে। কার জন্য? তোমার জন্য। অথচ সে আজও জানে না তার আদরের বৌমার জন্য তাকে কতগুলো বছর পুত্রবিয়োগে ভুগতে হয়েছে। মেজবা হেসে ওঠে। এই হাসির কারণটা আকশা ঠিক ধরতে পারে না। হঠাৎ করে মেজবাকে ভীষণ ভয় পেতে শুরু করে ও। মেজবা আচানক ওকে শক্ত করে জাপটে ধরে বলে, একটা ছেলের ইয়াং লাইফ পুরোটাই নষ্ট করে দিয়ে জিজ্ঞাসা করো কি পাপ করেছো তুমি, কিসের শাস্তি দিচ্ছি তোমাকে? আরে এই শাস্তি তো তোমার জন্য খুবই সামান্য হয়ে গেছে আকশা। পারলে তোমাকে গলা টিপে মেরে ফেলতাম। পারি না শুধু। পারেন না শুধু কি? কি কারণে পারেন না? আকশা অস্থির হয় প্রচণ্ড, যেন ওকে মেরে ফেললেই বেশি আনন্দিত হয়। তবে মেজবা তা করবে না। কেন করবে না সেটাও জানে না আকশা। মেজবা বলবে বলেও মনে হয় না। আকশার মনে হয় ওকে মেজবা ঠিক এতটা ঘৃণা করে যতটা ঘৃণা করলে একজন মানুষকে মেরে ফেলা অবধি যায়। তাহলে ওকে মেরে ফেলে না কেন? আকশা এই প্রশ্নের জবাব পেল না। ওর তিরতির করে বলল, এতই অসহ্য লাগে যখন, তাহলে দূরে সরতে দিন আমাকে। নিজের না সরালেও আমাকে অন্তত সরার সুযোগ দিন। আপনার মতো লোকের সাথে থেকে নিজের সারাটা জীবন নষ্ট করতে চাই না। এতটা বোকা নই আমি। একজন মেয়ের ডিভোর্স দেওয়ার অধিকার আছে, একটা সম্পর্ক থেকে বের হয়ে আসার অধিকার আছে। সেই অধিকারের জোরে বলছি, আমি আপনার সাথে আর থাকবো না। মেজবা প্লিজ ছাড়ুন আমাকে।
আমি আর আপনার সাথে থাকতে কোমরে প্রচণ্ড জোরে চাপ প্রয়োগ হতেই আকশা ক্ষীণ আর্তনাদ করে ওঠা মাত্র পর মুহূর্তে আরও একবার আর্তনাদ করার সুযোগও পেল না। ঠোঁট ছেড়ে দিয়ে মেজবা ওর ঠোঁটের ওপর নজর রেখে বলল, অধিকার? দেখাবো আর একটু। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় মেজবাকে দূরে সরিয়ে দিয়ে আকশা বলল, আমার উপরে আপনার কোনো অধিকার নেই, কোনো অধিকারই না। মেজবা হাসে। আকশার কথা ওর ওই আগ্নেয়াস্ত্রের ন্যায় ধারালো চাহনি যেন গায়েই লাগে না। আকশা ওর দিকে হিসিয়ে চাপা স্বরে বিড়বিড় করতে থাকে। এক পর্যায়ে বলে, আপনি আমাকে আসলেই কোনোদিন ভালোবাসেননি, তাই না মেজবা? ভালোবাসলে মানুষ এমন আচরণ করতে পারে না। বাসিনী মেজবার সহজ স্বীকারোক্তি। আকশা আর ধাক্কা খেলো না। ধাক্কা যা খাওয়ার যথেষ্ট খেয়েছে। আর না, ও এবার শক্ত গলায় বলল, ঠিক আছে, মেনে নিলাম আপনি আমাকে কোনোদিন ভালোবাসেননি, অবশ্য বাসার কথাও নয়। বিশ্বাস করুন, আমি সামান্য অবাকও হইনি। আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। তবে একটা কথা আপনাকে বলে দিচ্ছি মেজবা ইফতেখার, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, সুতরাং আমার উপরে আপনার ন্যূনতম কোনো অধিকার নেই। এক সিটে ফোটাও না ভালোবাসার মানুষের ওপর অধিকার দেখানো যায়। আমি আপনার কেউ না, সুতরাং আপনি আমার ওপরে বিনা অনুমতিতে আমার অনিচ্ছায় কোনো অধিকার দেখালে বা দেখানোর চেষ্টা করলে, সেদিন আমি ধরে নিব আপনি আমাকে ভালোবাসেন, আর এটা হবে আমার জিত এবং আপনার পরাজয়। মেজবাকে একটু স্তম্ভিত হলো, বোধ হয় আবছা আধারে তেমনটাই মনে হলো। হঠাৎ এতক্ষণের উপহাস্য ঠাট্টার সুর বদলে গম্ভীর হলো। ওকে, আসো তাহলে একটা ডিল করি। আকশা প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। মেজবা একই সুরে বলে, ভবিষ্যতে কোনোদিন যদি তোমার উপর আমি কোনো অধিকার দেখাই বা ক্রিটিক্যাল সিচুয়েশনেও তোমাকে প্রোটেক্ট করতে যাই, তাহলে সেদিন বুঝে নিও মেজবা ইফতেখার তোমাকে ভালোবাসে, এবং সেটা হবে আমার জন্য পরাজয়ের দিন। কখনো আমার জীবন মরণ অবস্থা হলেও আপনি আমাকে বাঁচাতে আসবেন না মেজবা, তাহলেও আমি ধরে নিব আপনি আমাকে ভালোবাসেন। মেজবা ঠাট্টা করে হেসে জবাব দিল, এমন দিন কখনো আসবেও না, বাজে স্বপ্ন না দেখে ঘুমাও। আকশা ঘুরে অপর পাশে মুখ করে শুয়ে পড়ল। মেজবাও বিপরীতে মুখ ঘুরিয়ে শুল। দুজন আর শেষ রাত অবধি মুখোমুখি হলো না। পুশ আপ 33টা হলো সবে। ছাদের দোলনার ওপরে রাখা ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজেছে একবার। সম্ভবত কোনো বন্ধুর কল। জরুরি কল নয়, জরুরি কল হলে অবশ্যই টানা কয়েকবার কল আসতো। এ কারণে মেজবা পুশ আপ সেরে আর ওঠেনি কল রিসিভ করতে। এখনও কমপক্ষে 47টা পুশ আপ বাকি। পুশ আপের মাঝে হঠাৎ ডান দিকে তাকাতেই ছাদের দরজার দিকে চোখ গেল ওর। আকশা দাঁড়িয়ে আছে দরজার থামের পাশে, এক হাত থামে ঠেকিয়ে রাখা। বোধহয় সবে ভাঙা ঘুম কাটানোর চেষ্টা চালাচ্ছে। মেজবা একবার তাকে দৃষ্টি সরিয়ে নিল। প্রতিক্রিয়া করার মতো বিষয় মোটেও নয়। আকশার রুটিন হয়ে গেছে এটা। প্রতিদিন ঘুম ভাঙতেই ছাদে ছুটবে। মেজবা খালি গায়ে ব্যায়াম করবে, আরও তাকে পর্যবেক্ষণ করবে। আকশা চোখ ডোলে তাকাতেই হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করে আঁতকে ওঠে। মেজবা পুশ আপ করছে, এদিকে ওর পিঠের সেই কাটা স্থান থেকে অনবরত রক্তের ফোঁটা গলগল করে ছাদের ইট সিমেন্টে ঢালাই করা ছাইরঙা মেঝের ওপরে পড়ছে। এমন অবস্থা দেখে আকশারা সেই মুহূর্তে মেজবার প্রতি তৈরি হওয়া বিতৃষ্ণা, ক্ষোভ কিছুই আপাতত মাথায় রইল না। দৌড়ে মেজবার কাছে গেল, ওর হাতের বাহু ধরে থামিয়ে বলল, কি করছেন আপনি? আপনার পিঠ থেকে রক্ত পড়ছে, দেখতে পাচ্ছেন, তবু ব্যায়াম থামাচ্ছেন না। মেজবা আসলে রক্ত পড়ার বিষয়টা খেয়াল করেনি, এমনকি অনুভবও হয়নি ওর। আকশা কথায় এবার ঘাড় ঘুরিয়ে ছাদের ওপরে পড়া রক্তের ফোঁটাগুলো দেখল, তবে তোয়াক্কা করলো না। আকশা ভ্রুক্ষেপ করেছে বলে বোধহয় আরও গতি বাড়িয়ে পুশ আপ শুরু করলো। আকশা আতঙ্কিত হয়ে ওর বাহু শক্ত করে চেপে ধরে থামানোর চেষ্টা করলো। করছেনটা কি? থামেন মেজবা। চিৎকার চেঁচামেচি আর্তনাদেও কোনো কাজ হলো না। আকশা এবার এক প্রকার জোর জবরদস্তি করে মেজবার হাতের বাহু আরও শক্ত করে দু হাতের মাঝে আটকে রেখে জোরে চেঁচিয়ে বলল, থামবেন আপনি? আমার উপরে রাগ দেখে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? হু আর ইউ, যার জন্য মেজবা ইফতেখার নিজেকে কষ্ট দেবে? তুমি ভাবলেও বা কিভাবে? কথাটা শোনা মাত্র মেজবার বাহু থেকে হাত সরিয়ে নিল আকশা। বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে চাইল ওর চোখের দিকে। মুহূর্তেই দৃষ্টি সরিয়েও নিল। পরপরই উঠে দাঁড়ালো। ছাদের দরজার দিকে পা বাড়িয়ে বিড়বিড় করে বলল, সৃষ্টিকর্তা যেন আপনার সাথে কথা বলার তৌফিক আর না দেন আমাকে, আমিন। মেজবা কথাটা শুনতে পেল না, না হলে নির্ঘাত সুষমা আমিন বলে বসতো। আজ সোমবার। সিলেট ট্যুরের জার্নি শুরু হবে আজ থেকে। এই ট্যুরে মেজবা, আকশা, জেমি, আফসান, মিহি, রিমু আর তাহসিনের যাওয়ার কথা। সবার জন্য টিকিট কেটেছে আফসান।
গতকালই আকশার শ্বশুরবাড়ির সবাই গ্রাম থেকে ফিরে এসেছে। রিমুরা তো এসেই লাগেজ গুছিয়ে নিয়েছে। মিহু সবকিছু গোছগাছ করে নিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ এ বাড়িতে চলে এসেছে। রাতটা এখানেই কাটিয়েছে। এখন আকশার ঘরে বসে তৈরি হচ্ছে মিহি আর রিমু। আকশা বিছানার উপরে বসে আছে, তাকিয়ে দেখছে ওদের 7:30টার বাস, এখন 6টা বাজে। মোটামুটি সবাই তৈরি, তবে আকশার তৈরি হতে ইচ্ছা করছে না। যেখানে যাওয়ার ইচ্ছা নেই সেখানে তৈরি হবে কি কারণে? গত পরশুরাতে মেজবার আর ওর মধ্যে ঘটে যাওয়া সেই বৃষ্টি ঘটনার পর থেকে লোকটার সাথে আর কোনো কথা হয়নি ওর। আগে তো টুকটাক যাও কথা হতো, এখন সবই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামান্য মুখ দেখা দেখিও হয় না। এমন লোকের সাথে ট্যুরেই বা যাবে কিভাবে? বলা হয় শ্বশুরবাড়িতে মেয়েদের আপন মানুষ হলো তার স্বামী। স্বামীর সাথে সম্পর্ক ঠিক থাকলে সব ঠিক। যেখানে স্বামীর সাথে সম্পর্কটা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, সেখানে শ্বশুরবাড়ির বাকি সদস্যের সাথে ট্যুরে যেয়েও বা কী লাভ? আনন্দ আনন্দ না ছাই হবে, ট্যুরটাই মাটি হবে। এর চাইতে বোধহয় কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকলেও মন ভালো হতো। অবশ্য তা আর পাবে কই? লোকটা এতটাই জালিম, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেও পারলে হাত পা বেঁধে ঘরে আটকে রাখে। আকশা দীর্ঘশ্বাস ছাড়ে। জীবনটা দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে ওর। কোনো কুল কিনারা পাচ্ছে না। পুরোটা জীবন এভাবেই কেটে যাবে বুঝি? মেজবা রুমে নেই। নিত্যকার রুটিন মাফিক সেই ভোর 5:30টায় উঠে ছাদে গেছে ব্যায়াম করতে। হয়তো আর 5-10 মিনিটের মধ্যেই নিচে নেমে এসে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। মিহি তার ভাবিকে বসে থাকতে দেখে তাড়া দিল। মিহির জোর জবরদস্তিতে আকশার আর বসে থাকার জোর রইল না। ও উঠে ওয়াশরুমে গিয়ে পোশাক পরিবর্তন করে আসলো। জেমি ভোর ভোর উঠে গোসল করে তৈরি হয়ে লাগেজটা আরেকবার ভালো মতো দেখে নিচ্ছিল। ও বেশ আগেই তৈরি হয়ে নিয়েছে, এখন আয়নকে তৈরি করবে। আফসান জিম সেরে এসেছে সবে, এখন বেলকনিতে চেয়ারে বসে আয়নার সামনে ধরে নিজে সেভ করছে। জেমি আর চোখে কয়েকবার দেখেছে লোকটাকে। লোকটা সম্পূর্ণ মনোযোগ তার দাড়ি সেভ করায়, যেন একটু এদিক ওদিক হলেই দক্ষযজ্ঞ লেগে যাবে। জেমি ঘরের মধ্যে থেকে বেশ জোরে জোরে শুনিয়ে বলল, এই বুড়ো বয়সে ব্যাটা মানুষদের যে কি হয় বুঝি না। এদের সাইকোলজি বোঝা কঠিন। বয়স 34 পার হয়ে যাচ্ছে, এক বাচ্চার বাপ হয়ে গেল, অথচ এই বয়সে এসে দাড়ি সেভ করা লাগছে। ট্যুরে যাচ্ছে নাকি মেয়ে পটাতে বোঝা বড় দায়। কথাগুলো যেহেতু শোনানোর জন্য বলা হয়েছে, তাই আফসান স্পষ্টই শুনতে পেল। জেমিকে উদ্দেশ্য করে সেখান থেকে বলল, আজকাল এক বাচ্চার বাপের উপরেও মেয়েরা ফিদা হয় নাকি? আপনি যে মানুষ হতেই পারে, হওয়াটা অবশ্য প্রেফারেবল। আফটার অল আই এম টু মাচ হ্যান্ডসাম। জেমি আইনের চুলে চিরুনি চালানো থামিয়ে এবার বাঁকা চোখে আফসানের দিকে তাকায়। আফসানোর অমনভাবে তাকানো লক্ষ্য করে হাসতে থাকে। জেমি বিড়বিড় করে বলে, সেলফ অবসেসড অহংকারী লোক। এ কথা অবশ্য আফসান শুনতে পায় না, শুনতে পেলে নিশ্চয়ই জবাব দিত, তা তো হতেই হবে, এত হ্যান্ডসাম যে। আফসান সেভ করে সে ওয়াশরুমে প্রবেশ করার আগে মেজবাকে কল দিল একটা। দুবার রিং বাজার পরে কল রিসিভ হলো। ফোনের ওপাশ থেকে মেজবা জানালো, তৈরি হয়ে 6:45 নাগাদ রওনা দিচ্ছে ওরা। বাসস্ট্যান্ডে পৌঁছাতে আনুমানিক 20 মিনিট লাগবে। বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে মিনিট 20-এর মতো সময় লেগেছে। হানিফ পরিবহন সিলেট যাত্রীবাহী এটাই। আফসানরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। জেমিদের বাসের সিটে বসিয়ে দিয়ে বাইরে এসে সিগারেট টান মারছিল ও। মেজবা গাড়ি থেকে নেমে বাসস্ট্যান্ডের সামনে দাঁড়াতেই তীক্ষ্ণ চোখে দূর থেকে টং দোকানের আড়ালে দুলাভাইকে সিগারেট টান দিতে দেখলো। মিহিকে বলল, তোরা বাসে গিয়ে বস, আমি 5 মিনিটে আসছি। তাহসিনের হাতে সব লাগেজ ধরিয়ে দিয়ে টঙের দিকে এগোলো মেজবা। দুলাভাই। আফসান চমকে পেছনে তাকালো। মেজবাকে দেখে মৃদু হাসার চেষ্টা করে বলল, আরে শালাবাবু যে। ও সিগারেট লুকানোর চেষ্টা করছে, তবে সফল হলো না। আর লুকেও বা কী হবে? মেজবা তো আগেই দেখেছে। ও মুখের হাবভাব যথাসম্ভব গম্ভীর করে বলল, স্মোক করছেন? আফসান স্মিত হলো। মেজবা কিছুটা ঝুঁকে বলল, আপনার না স্মোক করা নিষেধ? আপু জানে আজকের এই কার্যকলাপ? হুম। আফসান ঢোক গিল এই একটা বিষয়ে জেমিকেও বিশাল ভয় পায়। আপুকে জানিয়ে আসি তাহলে। কথাটা বলে মেজবা পেছন দিকে ঘুরে পা বাড়াতেই আফসান ওর হাত টেনে ধরলো। টেনে সামনে এনে বলল, আমার এত বড় সর্বনাশ করো না শালাবাবু। তোমার আপু এমনিতে আমার উপর রেগে আছে, তার উপর একথা জানতে পারলে তুলকালাম বাঁধিয়ে ছাড়বে। মেজবা বাঁকা হাসলো। ওর এই হাসির পেছনের উদ্দেশ্য প্রথমে ধরতে পারল না আফসান।
বুঝতে পারল তখন যখন মেজবা পকেটে হাত ঢুকিয়ে মুখ উঁচিয়ে বলল, তাহলে আজ আপনার তরফ থেকে সিগারেটের ট্রিটটা আমার জন্য। আফসান ভ্রুকুচকে তাকালো, প্রশ্ন করলো, তুমি না খাওয়া ছেড়ে দিয়েছো? সে আপনাকে ভাবতে হবে না, আপনি এখন আমার জন্য ব্যবস্থা করেন। বেনসন নাকি মালবারো? মালবারো? আফসান দোকানদারের উদ্দেশ্যে বলল, কাকা একটা মালবারো দেন। হুম, একটাতে চলবে না দুলো ভাই, কিপটামি করেন কেন? এক প্যাকেট নেন। আফসান চোখ বড় বড় করে তাকালো, আশ্চর্যিত হয়ে জিজ্ঞাসা করলো, এক প্যাকেট দিয়ে কি করবে তুমি? কি করে মানুষ? মেজবা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে। আফসান দীর্ঘশ্বাস ফেলে এক প্যাকেট কিনলো, ওর হাতে দিয়ে বলল, তোমার বউ জানে? কি? তোমার এই স্মোক করার বিষয়ে? হুম, জানে না। যদি জানতে পারে? জানবে তো। জানলে কি হবে ভেবে দেখেছো? কি হবে? আফসান হতাশ, এই ছেলেকে কিছু বলে লাভ নেই, তবুও শেষবারের মতো বলল, জানতে দিও না, জানলে সংসারে অশান্তি। আমাকে দেখছো না, তোমার আপু নিত্যদিন এই স্মোক করা নিয়ে ঝামেলা করতো। এজন্য ওকে বুঝালাম স্মোক করা ছেড়ে দিয়েছি, তারপর থেকে তো আড়ালে আবডালে খাই। ওকে আর বুঝতে দিই না। বুঝতে দেওয়া মানে আবারও অশান্তি। তোমার বউটা খুব সহজ সরল, দেখলে বোঝা যায় স্মোক করা পছন্দ করে না। এসব ছেড়ে দাও শালাবাবু, ভালো ছেলেরা স্মোক করে না। তার মানে বলতে চাচ্ছেন আপনি ভালো ছেলে না? আফসান ধরা খেলো, এই ছেলের সাথে কথাই পারবে না, পরাজয় ভবিতব্য। ওর কথার জোর এবার কিছুটা কমে গেল, হালকাভাবে বলল, আমার তো বহু পুরনো অভ্যাস, 15 বছর আগে থেকে খাই। তুমি চাইলে ছাড়তে পারবে, তোমার ওপরে শুধু তোমার বইয়ের হক থাকা উচিত। হক আদায় করতে শেখো। আপনাকে ভাবতে হবে না হক কিভাবে আদায় করতে হয়, সেটা মেজবা ইফতেখার ভালোভাবেই জানে। আপনি এখন চিন্তা করেন সিগারেটের স্মেল সরাবেন কিভাবে। তার মানে তুমি স্মোক করা ছাড়ছো না? আপনি যেদিন ছাড়বেন সেদিন ছেড়ে দেবো দুলা ভাই। মেজবা হাতে 2 আঙুলের ফাঁকে থাকা আধপোড়া সিগারেটটা পায়ে পিষে এবার বাসের দিকে পা চালালো। আফসান আবারও চরম হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, শালা আমার একটা চিজ বটে। আকশা মিহির পাশে বসতে চেয়েছিল, কিন্তু মুহি তো বরাবরই নাছোড়বান্দা মেয়ে, ভাবিকে জোরপূর্বক তার ভাইয়ের পাশে সিটে বসিয়ে দিয়ে এসেছে। রিমুর পাশে বসেছে ও। জেমি আর আফসান সামনের দিকটার সিটে, আকশাদের সিট পেছনের দিকে। ওদের দুটো সিট বাদে সামনের বিপরীত পাশের দুটো সিট মিহি আর রিমুর। মিহিদের পাশাপাশি সিটে তাহসিন একজন মাঝবয়সী লোকের সাথে বসেছে। ওর কোনো জোড়া নেই, তবে কোলে ভাগিনা রয়েছে। আয়নকে নিয়ে এসেছে তাহসিন, ওর সাথে বসে খেলা করছে। বাস ছেড়েছে সবেমাত্র। আকশা জানালার পাশে সিটে বসেছিল। মেজবার দিকে এর মধ্যে একবার মাত্র অনিচ্ছাকৃত চোখ গিয়েছিল, তখন দেখেছে লোকটা ফোন ঘাঁটছে এবং চকলেট চিবোতে ব্যস্ত। এর আগে কখনো মেজবাকে চকলেট খেতে দেখেনি এভাবে। একটু অবাকই হয়েছে বই কি। হঠাৎ আকশার মনে হলো ওর নাকে সিগারেটের গন্ধ এসে ঠেকছে। সঙ্গে সঙ্গে দুহাতে নাক মুখ চেপে ধরল ও। মুখ আর ভ্রুকুচকে মেজবার দিকে তাকালো ও, বলেই বসলো, কি বিশ্রী সিগারেটের গন্ধ, আপনি পাচ্ছেন না? মেজবা প্রশ্নটা শুনেও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। একমনে ফোন স্ক্রল করতে ব্যস্ত ও। আকশা এখনো বুঝতে পারেনি স্মোক করে আসা ব্যক্তিটি মেজবাই। ও মনে করেছে হয়তো বাসের মধ্যে কেউ স্মোক করে এসেছে, সেই স্মেল আসছে এদিকে। ও বিড়বিড় করে একরাশ রাগ নিয়ে বলল, মানুষের আক্কেল জ্ঞান যে কোথায় উধাও হয়ে গেছে কে জানে। বাস ভর্তি মানুষ, তার মধ্যে সিগারেট খেয়ে আসা লাগে। আল্লাহর গজব পড়ুক এসব মানুষদের ওপর। আল্লাহ হেদায়েত দান করুক এদের। মেজবা আড়াআড়িভাবে সরু চোখে তাকালো ওর দিকে, মুখে কিছু বলল না। তখনও চকলেট চিবিয়ে চলেছে ও। রাজশাহী থেকে সিলেট পৌঁছাতে ঘন্টা 9-এর মতো সময় লাগলো। আরও আগেই পৌঁছে যেত, কিন্তু পথিমধ্যে জ্যামের কারণে কিছুটা সময় বেশি লেগেছে। বাস স্ট্যান্ডে নেমেই ওরা আরেকটা বাসে উঠল। এই বাসটার যাত্রাপথ সুনামগঞ্জের দিকে, সেখান থেকে তাহিরপুর উপজেলা। সবাই মোটামুটি ক্লান্ত। মেজবা, আফসান আর তাহসিন সবগুলো লাগেজ নিয়ে বাসের কম্পার্টমেন্টে রাখলো। আকশা বাসে উঠেই দ্বিতীয়বারের মতো ঘুম দিয়েছে। বাদ যে কখন সুনামগঞ্জে পৌঁছালো সেই খেয়ালও নেই ওর। ঘুম ভাঙল তাহসিনের ডাকে। তাহসিন, ভাবি ও ভাবি বলে অনবরত ডাকছে। আকশা চোখ মেলে ওকে একবার দেখে খেয়াল করলো ওর মাথাটা মেজবার কাঁধে রাখা। মেজবা শটান হয়ে বসে আছে, বুকে 2 হাত গুজে, মুখ বেশ গম্ভীর। ও দ্রুত মাথা সরিয়ে নিল। তাহসিন বলল, সুনামগঞ্জে চলে এসেছি ভাবি, দ্রুত নেমে আসেন, আমাদের আবার লেগুনা ধরতে হবে। মেজবাকে পাশ কাটিয়ে তাহসিনের পিছু পিছু বাস থেকে নেমে গেল আকশা।
একটা লেগুনা পরিচিত লোকের মাধ্যমে বুকিং করাই ছিল। লেগুনা চালক আফজাল শেখ বললেন, ভাই আজ কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। দেরি করেন না, আপনাগরে ঠিকঠাক মতো তাহিরপুর হাওরের গেটওয়ে পর্যন্ত পৌঁছায় দিতে পারলেই আমগর শান্তি। মেজবা তাকে আশ্বস্ত করে দ্রুত উঠল সবাইকে নিয়ে। দক্ষ আফজাল শেখ দ্রুত লেগুনা টান দিলেন। ঘুটঘুটে অন্ধকার, মেঘলা আকাশ আর মধ্যম আকাশের মধ্য দিয়ে ছুটে চললেন তাহিরপুর হাওর গেটওয়ের দিকে। তাহিরপুর হাওর গেটওয়েতে যখন ওরা পৌঁছেছে তখন রাত প্রায় 8টা বাজে। হাউসবোট ছাড়ার কথা রাত 9টার দিকে। ওরা একটা ছোট ট্রলারে করে ঘাট থেকে মাঝ নদী অবধি গেল। সেখানে হাউসবোট নোঙর করা ছিল। হাউসবোটের লোকেরা ওদেরকে উঠিয়ে নিল একে একে। আকশা সবার পেছনে ছিল। মেজবা উঠে পেছনে ঘুরে তাকে আকশাকে উঠানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই আকশা জেদের সহিত বলল, লাগবে না, আমি নিজেই উঠতে পারি। ওর কথা শুনে মেজবার চোল শক্ত হয়ে গেল। হাত সরিয়ে মুঠো করে নিল ও। আকশা যতই মুখে বলুক তবে একা উঠতে পারল না। এর আগে কখনো হাউস বোর্ডে ওঠেনি ও। শেষমেশ বোর্ডের একজন লোক এসে ওর হাত টেনে ধরল। আকশা তার হাত ধরেই বোটে উঠল। মেজবা দু হাত মুষ্টিবদ্ধ করে ঘটনাটা দেখল। বোট ছাড়েনি এখনো, আর 10-15 মিনিট বাদে ছাড়বে। দমকা হাওয়া বইছে, রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 99 ভাগ। রুমে লাগেজগুলো রেখে লিভিং এরিয়াতে এসে সব ঘুরে ফিরে দেখছে আকসারা। মেজবা আফসানের সাথে একপাশে দাঁড়িয়ে আলোচনা করছে কি একটা বিষয়ে। হঠাৎ মিহি লিভিং এরিয়ার ভেতরে তাহসানের দিকে ছুটে এলো প্রায় অতি উচ্ছ্বলিত হয়ে। আকসা আর রিমুকে উদ্দেশ্য করে বলল, জানো আজকে ডেকে নাচ গান হবে। আমি আর তাহসিন গান করব ঠিক করেছি। মিহির আজদাহা গলা, এই কারণে কথাটা মেজবার কান অব্দি গেল। আর ওর কানে যেতে ও এক ধমক দিয়ে বলল, না, এখানে অনেক মানুষ আছে, এত মানুষের মধ্যে নাচ গান করা আমার পছন্দ নয়। কোনো নাচ গান হবে না, গট ইট। মেজবা এত জোরে ধমক দিল যে লিভিং এরিয়ায় উপস্থিত বোটের অন্যান্য যাত্রীরাও বড় বড় চোখ করে তাকালো। মিহি চুপসে গেল। আকশা সরু চোখে মেজবার দিকে তাকে হঠাৎ কি মনে করে অত্যন্ত ধীরতার সহিত মেজবাকে শুনিয়ে মিহিকে বলল, মিহি, নাচ গান কখন হবে? বোট ছাড়ার ঘন্টা দুয়েক পরে হবে ভাবি। আজ আমি নাচবো সেখানে। আমার ঘুঙরু তোমার ব্যাগে আছে। ভাগ্যিস এনেছিলাম কি মনে করে, বের করে রেখো তো। আর চোখে মেজবার দিকে তাকে কথাটা বলতেই খেয়াল করলো মেজবা ওর দিকে অগ্নিমূর্তি দৃষ্টিতে তাকিয়ে আছে। আকশা গায়ে মাখলো না। মেজবা পাশ কাটিয়ে যাওয়ার সময় ওকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এত মানুষের ভিড়ে খোলা ছাদে নেচে দেখো শুধু, তোমার কি অবস্থা করি দেখে নিও।